মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার করাচ্ছি ভূগোল। পেজ নাম্বার না 59। পুরো একদম এমসিকিউ, এসএকিউ, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, ম্যাপ পয়েন্টিং, পুরো 100%। অথবা বাদ না দিয়ে তুমি ইউটিউবে কোথাও পাবে না। অতএব তুমি যদি প্রতিটা ভিডিও দেখে থাকো না, পরপর দিতে থাকবো, প্রতিটা ভিডিও যদি দেখে থাকো না, তুমি ভূগোলে 100-100 পাবে, 1 নাম্বারও কাটা যাবে না। অতএব দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। দেখো আজ করাচ্ছি পেজ নাম্বার 59। পেজ নাম্বার 59, দেখো পেজ নাম্বার কত করাচ্ছি? 59। দেখো পেজ নাম্বার 59, এবিটিএ টেস্ট পেপারে পেজ নাম্বার 59। দেখো প্রথম আছে এমসিকিউ। এমসিকিউতে কি আছে দেখো, কোনটি নদীর বহনকার্য প্রক্রিয়া নয়? উত্তর হচ্ছে খ দাগ, অবঘর্ষ। দেখো লম্ফদান, টান আর ভাসমান এগুলো নদী বহন করে, কিন্তু অবঘর্ষ মানে হচ্ছে সেটা ক্ষয় করে। কোনটি মরুকরণে সহায়তা করে না? দেখো মরুকরণে কাটা ঝোপজাতীয় গাছ লাগানো, এটা না মরুকরণে সাহায্য করে না, মরুভূমি রোধ করতে সাহায্য করে। কাটা গাছ লাগালে মরুভূমি কমে যাবে। হেটোস্ফিয়ারের নিম্নতম স্তরটির নাম, স্তরটি হলো কি জানো? আণবিক নাইট্রোজেন স্তর। হেটোস্ফিয়ারের নিম্নতম স্তরটির নাম আণবিক নাইট্রোজেন স্তর। তারপর দেখো যে লেখচিত্রে উষ্ণতা নির্দেশক রেখাটি উত্তল, সেটি অবশ্যই ড্যাশ গোলার্ধে হবে, তা হচ্ছে উত্তর গোলার্ধে। দেখো বলেছে যে লেখচিত্রে উষ্ণতা নির্দেশক উত্তল, মানে এইরকম উষ্ণতা নির্দেশক উত্তল হবে, উত্তল হবে, সেটা কোন গোলার্ধে হবে? অবশ্যই উত্তর গোলার্ধে হবে। দেখো 1.5, বেঙ্গলীয় স্রোত দেখা যায় কোথায় জানো? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। দেখো ঘ দাগ, দক্ষিণ আটলান্টিক বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। চাঁদ পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্ব অবস্থানকে বলা হয় পেরিজি। ক দাগ, নিচের যে উৎস থেকে সাধারণ বজ্র উৎপন্ন হয় না তা হলো সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ থেকে কোনো বিদ্যুৎ উৎপন্ন হয় না। সৌরবিদ্যুৎ থেকে কোনো সাধারণত বজ্র উৎপন্ন হয় না। দেখো তারপর হচ্ছে কার্ডামাম পর্বত রয়েছে পলঘাট গ্যাপ। কার্ডামাম পর্বতের কাছে রয়েছে পলঘাট গ্যাপ। নিচে যে শহরটি সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে তা হলো, নিচের যে শহরটিতে সমভাবাপন্ন জলবায়ু তা হচ্ছে মুম্বাই। সমুদ্রের কাছে জলবায়ু সমভাবাপন্ন, না শীত না গরম, তাহলে মুম্বাই। তারপরে বলে 10 দাগ, ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হলো কি জানো? ফালি চাষ, গালি চাষ, ধাপ চাষ, এগুলো হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি। আমন ধান বীজ বপন করা হয় কখন জানো? জুন জুলাই মাসে। আমন ধান বীজ বপন করা হয় কখন? জুন জুলাই মাসে। তারপর দেখো বোকারো লৌহ ইস্পাত কারখানা আকরিক আসে কোথা থেকে জানো? কিরিকবুক থেকে। কোন শহরের ন্যূনতম, দেখো ন্যূনতম জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত? শহর হলে 400 জন পার বর্গ কিমি, শহর হলে কত? 400 জন পার বর্গ কিমি। তারপর দেখো সূর্যমলয় উপগ্রহের উচ্চতা কত কিমিতে? 800। সূর্যমলয় উপগ্রহ কত উচ্চতায় বসানো হয়? 800 কিমি উচ্চতায়। তারপর দেখো সত্য মিথ্যা বলেছে। দেখো মহাদেশীয় হিমবাহ বাকশৃঙ্গ দেখা যায় না, মহাদেশীয় হিমবাহ দেখা যায় না, পার্বত্য হিমবাহ বাকশৃঙ্গ দেখা যায়, পার্বত্য। লানিনা প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল খরা সৃষ্টি হয়, হ্যাঁ এটা সত্য। লানিনা প্রভাবে কি হয়? প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা। অমাবস্যা সমুদ্রের জল বাড়ে, কিন্তু পূর্ণিমা সমুদ্রের জল একদম কমে যায় না। অমাবস্যা পূর্ণিমা দুটোতেই সমুদ্রের জল বেড়ে যায়, কমে না। অমাবস্যা পূর্ণিমায় ভরা জোয়ার দেখা যায়। ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় তাকে পশ্চিমবঙ্গে কালবৈশাখী বলে না, ঋতুভেদে না। কালবৈশাখী হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝড়কে বলা হয় কালবৈশাখী। বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ, হ্যাঁ মরুভূমির উদ্ভিদ বাবলা, তাহলে বাবলা হচ্ছে জেরোফাইট। ব্যাঙ্গালোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে, ভুল। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টারকে কোয়েম্বাটুর। দূর সংবেদন ব্যবস্থা সবসময় সেন্সরের প্রধান কাজ, তাহলে দূর সংবেদনে সবসময় কাকে ব্যবহার করা হয়? সেন্সর ব্যবহার করা হয়, এটা সত্য, এটা সত্য। পরে দেখো শিলাময় মরুভূমির অন্য নাম হচ্ছে হামাদা। শিলাময় মরুভূমির অন্য নাম কি? শূন্যস্থান হামাদা। নাতিশীতোষ্ণ মণ্ডলে গড় উষ্ণতা কত জানো? 27°C মধ্যে। নাতিশীতোষ্ণ মণ্ডলে উষ্ণতা কত থেকে? 0 থেকে 27°র মধ্যে। দেখো 2.2.3 ড্যাশ উষ্ণ ড্যাশ স্রোতের প্রভাবে জাপান উপকূলে উষ্ণ থাকে। জাপান উপকূল উষ্ণ থাকে কুরোশীয় স্রোতের প্রভাবে, কুরোশীয় স্রোত।
তারপর দেখো রেডিয়াম এক ধরনের ড্যাশ বজ্র তো তেজস্ক্রিয়, রেডিয়াম থোরিয়াম ইউরেনিয়াম এগুলো তো তেজস্ক্রিয় পদার্থ। রেডিয়াম এক ধরনের কি ধরনের বজ্র পদার্থ? তেজস্ক্রিয়। দেখো বিন্ধ্যা এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে কোন উপত্যকা জানো? নর্মদা নদীর উপত্যকা। বিন্ধ্যা এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা নদীর উপত্যকা। ভারতের দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা, তাহলে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, কিন্তু উপনদী বললে যমুনা। উত্তর ভারতের নূতন পলিমাটিকে কি বলে জানো? বেট। উত্তর ভারতের নতুন পলিমাটিকে বলা হয় বেট। দেখো জমাট বাঁধা তুষার কণাকে বলা হয় ফার্ন। ফার্ন জমাট বাঁধা তুষার কণাকে কি বলা হয়? ফার্ন বলা হয়। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? উত্তর হচ্ছে অ্যানিমোমিটার। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। তারপরে হচ্ছে জোয়ার ভাটার প্রধান কারণ কি জানো? চাঁদের আকর্ষণ। চাঁদের আকর্ষণ বিকর্ষণ হচ্ছে জোয়ার ভাটার প্রধান কারণ। একটি পারদ ঘটিত দূষক নাম কি জানো? ভাঙা পারদ থার্মোমিটার। ভাঙা পারদ থার্মোমিটার। মরুমৃত্তিকার আরেক নাম কি জানো? শিরোজেম। শিরোজেম হচ্ছে মরুমৃত্তিকার আরেক নাম। ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্প কি জানো? সংযোজন হচ্ছে মোটর গাড়ি শিল্প। মোটর গাড়ি শিল্প হচ্ছে সংযোজন ভিত্তিক। এশিয়ার মধ্যে কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার হয়? কলকাতায়। ভূষ্মলয় উপগ্রহ কক্ষপথকে কি বলে? উত্তর ভূষ্মলয় কক্ষপথ। ভূষ্মলয় উপগ্রহের কক্ষপথকে কি বলা হয়? ভূষ্মলয় কক্ষপথ। দেখো প্লাবন সমী কাছাকাছি স্বাভাবিকভাবে দেখা যায়। বারাণসীতে রেল ইঞ্জিন কারখানা রয়েছে। পারদ্বীপ বন্দর হচ্ছে উড়িষ্যায় রয়েছে। কারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীর। কারেওয়া কোথায় রয়েছে? জম্মু কাশ্মীর রয়েছে। কারেওয়া মাটি কোথায়? জম্মু কাশ্মীর রয়েছে। এবার দেখো, এবার আসি বড় প্রশ্নগুলো। দেখো বড় প্রশ্ন দেখেছো? দেখো প্রথম প্রশ্ন হচ্ছে 3.1 বারখান কাকে বলে? দেখো উষ্ণ মরু অঞ্চলে যে বায়ু প্রবাহের গতিপথে কিছু বালিয়াড়ি আড়াআড়ি ভাবে অর্ধচন্দ্রাকারে অবস্থান করে এই বালিয়াড়িকে বারখান বলা হয়। তাহলে উষ্ণ মরু অঞ্চলে বায়ু প্রবাহের গতিপথের সঙ্গে, তাহলে বায়ু প্রবাহ চলছে তার সঙ্গে যদি আড়াআড়ি কোনো বায়ু বালিয়াড়ি হয়, সেটা না অর্ধচন্দ্রাকৃতি হয়। কেমন দেখতে? এদিক থেকে বায়ু চলছে এরকম আধখানা চাঁদের মতো, তাকে বলা হয় কি? বারখান। বারখান। তারপর নদীর ধারণা অববাহিকা কাকে বলে? দেখো নদী অববাহিকার মধ্য পার্বত্য উচ্চভূমি যে মূল নদী এবং তার উপনদী শাখা নদী যতটুকু অঞ্চল অধিকার, মানে নদী যতটা অঞ্চলের মধ্য দিয়ে চলে তার নাম হচ্ছে ধারণা অববাহিকা। বৈপরীত্য উত্তাপ কাকে বলে? দেখো আমরা জানি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। আমরা কি জানি? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে না উষ্ণতা হ্রাস পায়। যদি কোনো কারণে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস না পায়, বৃদ্ধি পায়, তাকে বৈপরীত্য উত্তাপ বলে। তাহলে আমরা জানি উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। যদি কোনো কারণে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পায়, তাকে বৈপরীত্য উত্তাপ বলে। যেমন কি রাত্রবেলায় পর্বতের উপর অংশ শীতল ভারী বায়ু পর্বতের ঢাল বেয়ে নিচে নেমে আসে, এই বায়ু হচ্ছে কি এখানে কি হয়? পর্বতের দুটো বরফযুক্ত পর্বতের খাদে না নিচে কি থাকে? গরম বায়ু থাকে, উপরে ঠান্ডা বায়ু। নিচে কি বললাম? ঠান্ডা বায়ু থাকে, উপরে গরম বায়ু। এটা হচ্ছে বৈপরীত্য উত্তাপের উদাহরণ। দেখো ক্যাটাবায়ু বলা, তখন পর্বতের পাদদেশে গরম বায়ু উপর উঠে যায়। এটা দেখো শৈবাল সাগর কাকে বলে? শৈবাল সাগর দেখো অথবাটা সাধারণত মহাসাগরের মধ্যভাগে স্রোতহীন শৈবাল আগাছা ভরা শান্ত অংশকে শৈবাল সাগর বলে। শৈবাল সাগর বা সারগোসা সি বলে। সারগোসা সি সাধারণত মহাসাগরের মধ্যভাগে স্রোতহীন। তাহলে মহাসাগরের মাঝে এমন জায়গা আছে যেখানে কোনো স্রোত থাকে না, শৈবাল বা আগাছা ভরা থাকে, শান্ত অংশকে শৈবাল সাগর বা সারগোসা সি। উদাহরণ বলছে আটলান্টিক মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে। ভরাটকরণ কাকে বলে? দেখো 3.3 কোনো উন্মুক্ত নিচু জায়গা। তাহলে নিচু জায়গাকে কি করবে? বজ্র পদার্থ দ্বারা ভরাট করার পদ্ধতিকে ল্যান্ডফিল বা ভরাটকরণ বলে। তাহলে কোনো জায়গায় নোংরা আবর্জনা দিয়ে কি করবো? বজ্র পদার্থ দিয়ে ভরাট করে দিচ্ছি, তাকে বলে ভরাটকরণ। সংগ্রহ করার বজ্র পদার্থ নষ্ট করতে ভরাটকরণ স্যানিটারি ল্যান্ডফিল খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভরাটকরণের জন্য স্যানিটারি ল্যান্ডফিল খুব গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয় বজ্র কাকে বলে? দেখো তেজস্ক্রিয় বজ্র। তেজস্ক্রিয় বজ্র কাকে বলে? দেখেছো? দেখো তেজস্ক্রিয় বজ্র হলো এমন এক ধরনের বিপজ্জনক বজ্র যাতে তেজস্ক্রিয় পদার্থ থাকে। তাহলে তেজস্ক্রিয় বজ্র এক ধরনের বিপজ্জনক বজ্র যাতে তেজস্ক্রিয় পদার্থ থাকে। তেজস্ক্রিয় বজ্র পারমাণবিক গবেষণা এবং পারমাণবিক উৎপাদন পারমাণবিক নিষ্ক্রিয়করণ এবং বিরল আর্থ খনি এবং পারমাণবিক অস্ত্রের পুনঃপ্রক্রিয়া সহ অনেক কার্যকলাপের ফল। তাহলে দুটো মনে রাখলে হবে, তেজস্ক্রিয় পদার্থ পারমাণবিক গবেষণা থেকে উৎপন্ন হয়, পারমাণবিক শক্তি উৎপাদনের সময় উৎপন্ন হয়। তাহলে তেজস্ক্রিয় পদার্থ দেখো তেজস্ক্রিয় বজ্র হলো এক ধরনের বিপজ্জনক বজ্র যার মধ্যে তেজস্ক্রিয় পদার্থ থাকে। তেজস্ক্রিয় পারমাণবিক গবেষণা থেকে উৎপন্ন হয়, পারমাণবিক শক্তি উৎপন্ন হয়, দুটো মনে রাখলেই হয়ে গেল। দেখো তারপরে বাগিচা কৃষি কাকে বলে? বাগিচা কৃষি দেখো আধুনিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে বৃহৎ আয়তনের খামারের মধ্যে যখন কোনো একটি নির্দিষ্ট ফসল চাষ করা হয় তখন সেই ফসল উৎপাদন পদ্ধতিকে বাগিচা। তাহলে বৃহৎ একটা খামারের মধ্যে বাগান তৈরি করে চাষ করছে। আধুনিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে বৃহৎ খামারের মধ্যে যখন কোনো একটি নির্দিষ্ট ফসল চাষ করা হয় তখন সেই ফসল উৎপাদন পদ্ধতিকে বাগিচা, যেমন চা কফি। মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? দেখো অথবাটা
কোনো বছর ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাবে, তাহলে কোনো বছর ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাবে জুন জুলাই মাসে স্বাভাবিক এর থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, একেই মৌসুমী বিস্ফোরণ বলে। তাহলে কোনো বছর মৌসুমী বায়ুর প্রভাবে, কোন মৌসুম, দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাবে কি হয়, স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, একে মৌসুমী বিস্ফোরণ বলে। ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো, দেখো 3.5, বর্তমানে চাহিদা মতো প্রয়োজন মিটিয়ে ভবিষ্যতের প্রজন্মের প্রয়োজন মেটাবার জন্য সম্পদ সংরক্ষণ উন্নয়নকে বলা হয়। বর্তমান প্রজন্মের চাহিদা প্রয়োজন মেটানোর মতো ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর জন্য সম্পদ সংরক্ষণকে ধারণযোগ্য উন্নয়ন বলে। এরপরে যে পূর্বাঞ্চল কাকে বলে, দেখো ভারতের বিহার, ভারতের কোন রাজ্য, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রীয় অঞ্চল নিয়ে গঠিত হয় ভারতের একটি অঞ্চল, তার নাম হচ্ছে পূর্বাঞ্চল। তাহলে পূর্বাঞ্চল কাকে বলে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে যে অঞ্চল গঠিত তার নাম হচ্ছে পূর্বাঞ্চল। সেন্সর কি, দেখো সেন্সর হচ্ছে এমন একটি ডিভাইস যা আমাদের পরিবেশ থেকে বিভিন্ন ধরনের ইনপুট সংগ্রহ করে তার সাপেক্ষে আউটপুট জেনারেট করে এবং তাপ প্রদর্শন করে। তাহলে পরিবেশ থেকে ইনপুট সংগ্রহ করে আউটপুট জেনারেট করে। এখানে ইনপুট হিসেবে আমাদের পরিবেশের বিভিন্ন উপাদান কাজ করতে পারে, যেমন আলো, চাপ, তাপ ইত্যাদি ইনপুট হিসেবে কাজ করে, ইত্যাদি কি করে, ইনপুট হিসেবে কাজ করে। আরএফ এর ব্যবহার, দেখো আরএফ স্কেল হলো একটি অনুপাত বা ভগ্নাংশ, এমএপি এবং এলএএনডি এর মধ্যে গাণিতিক সম্পর্ক প্রকাশ করে। প্রতিনিধি ভগ্নাংশটি একই ইউনিটে ভূমির দূরত্ব দ্বারা মানচিত্রের দূরত্ব প্রকাশ করা যায়। তাহলে ভূমিতে কতটা দূরত্ব, মানচিত্রে কতটা দূরত্ব, তা আরএফ এর সাহায্যে জানা যায়, নির্ধারণ করা যেতে পারে। একটি প্রতিনিধি ভগ্নাংশ আরএফ হলো মানচিত্রের দূরত্ব এবং মাটিতে ভূভাগের দূরত্ব। তাহলে আমরা মানচিত্রের দূরত্ব থেকে ভূভাগের দূরত্ব নির্ণয় করতে পারি আরএফ এর দ্বারা, মনে রাখবে। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন তিনটে। দেখো প্রথম প্রশ্ন, সমুদ্রবায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য। সমুদ্রবায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য, দেখো সংজ্ঞাগত পার্থক্য। স্থানীয়ভাবে সমুদ্রবায়ু স্থল থেকে সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় তাকে সমুদ্রবায়ু। তাহলে সমুদ্র থেকে স্থলের দিকে আসবে সেটা সমুদ্রবায়ু। আর নির্দিষ্ট স্থলভাগ থেকে যদি সমুদ্রের দিকে যায় তার নাম স্থলবায়ু। তাহলে সমুদ্র থেকে স্থলে আসলে, সমুদ্র জল থেকে স্থলে আসলে তাকে সমুদ্রবায়ু, আর স্থল থেকে সমুদ্রে গেলে তাকে। এবার প্রবাহের সময় দেখো, সাধারণত বিকেলবেলা সন্ধ্যাবেলা সমুদ্রবায়ু প্রবাহিত হয়, মানে 7 দিন চলে। আর স্থলবায়ু প্রধানত মধ্যরাত থেকে ভোরের দিকে। তাহলে মধ্যরাত থেকে ভোরের দিকে কোন বায়ু প্রবাহিত হয়, সে হচ্ছে স্থলবায়ু। তারপরে হচ্ছে বায়ু প্রবাহের দিক, সমুদ্রবায়ু জলভাগ থেকে স্থলের ভাগের দিকে আসে, সমুদ্রবায়ু কোন দিকে, জল থেকে স্থলে, আর স্থলবায়ু স্থল থেকে জলের দিকে যায়। বায়ু প্রবাহের দিক বলেছি। এরপরে বললাম দেখো, তারপর হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠা। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন, মানে সকল কোন কোন নদীর মোহনায় বরফ ঘটবে, দেখো কয়েকটি বিশেষ ভৌগোলিক কারণের উপর নির্ভর করে বদ্বীপ গড়ে ওঠে। যেমন পলিরাশির পরিমাণ, 1 নম্বর কি, পলিরাশির পরিমাণ। নদীর জলে অতিরিক্ত পলি সমৃদ্ধ হলে মোহনা বদ্বীপ সৃষ্টি হবে। নদীতে যদি প্রচুর পলি বালি, মানে নরম শিলার মধ্যে দিয়ে নদী চলে, নদীটা অনেক বড় হয়, পলি থাকলে সেটার মোহনায় বদ্বীপ জমা হতে পারে। সমুদ্রের ঢেউ, জোয়ার ভাটা, দেখো নদীর মোহনায় জোয়ার ভাটার কম প্রকোপ থাকলে এবং ঢেউয়ের তীব্রতা কম হলে বদ্বীপ গড়ে উঠবে। জোয়ার ভাটা খুব জোরে জল স্রোত হচ্ছে না, জোরে ঢেউ হচ্ছে না, তাহলে কি হচ্ছে, সেখানে জল আস্তে ধীরে রয়েছে, তাহলে জমে বদ্বীপ। বায়ু প্রবাহ উষ্ণ আর্দ্র জলবায়ু, উষ্ণ আর্দ্র জলবায়ু। দেখো বায়ু প্রবাহ আর উষ্ণ আর্দ্র জলবায়ু। নদীর স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহ, নদী যেদিকে চলছে তার স্রোতে যদি বিপরীত দিকে বায়ু প্রবাহ হয় এবং পলি অধক্ষেপণ ঘটে তবে দ্রুত বদ্বীপ গঠন ঘটে। অগভীর উপকূল, দেখো নদীর মোহনায় যদি গভীর উপকূল থাকে তাহলে সেখানে কি হবে, পলিবালি চলে যাবে। তাহলে অগভীর উপকূল থাকলে তাহলে কি হবে, সেখানে পলিবালি জমা হয়ে বদ্বীপ তৈরি হবে। জলের ঘনত্ব, দেখো নদীর মোহনায় সমুদ্রের জলের ঘনত্ব বেশি হলে সেখানে অতিরিক্ত পলি থিতিয়ে পড়ে, তাই বদ্বীপ গড়ে ওঠে। সমুদ্রের উন্মুক্ততা, দেখো স্থলবেষ্টিত যদি সমুদ্র থাকে তাহলে পলি দূরে যেতে পারে না, সেখানে কি হয়, জমা হয়ে যায় এবং কি করে, সেখানে সমুদ্রের জলের লবণতা, মোহনার কাছে সমুদ্রের জলের লবণতা যদি বেশি হয় তাহলে নদীর জলের পলি কি হয়, সহজে জমাট বেঁধে যায়, আর ভারী হলে কি হয়, অধক্ষিত হয়, বদ্বীপ তৈরি হবে। তাহলে কটা বললাম, মনে রাখতে হবে, নদীতে বদ্বীপ তৈরি বললাম, প্রথম বললাম কে, দেখো পলি রাশি, পলি বেশি হলে সেই নদীতে বদ্বীপ জমবে। সমুদ্রের ঢেউ এবং জোয়ার ভাটা, সমুদ্রের ঢেউ এবং জোয়ার ভাটা কম থাকলে তবেই পলি জমতে পারবে। বায়ু প্রবাহ উষ্ণ আর্দ্র, তাহলে বায়ু প্রবাহ কোন দিকে চলতে হবে, সমুদ্র থেকে নদীর দিকে। অগভীর উপকূল ভাগ যদি গভীর থাকে তাহলে তো পলিবালি চলে যাবে, তাহলে উপকূল। জলের ঘনত্ব, নদীর মোহনায় সমুদ্রের জলের ঘনত্ব বেশি থাকতে হবে। তারপর হচ্ছে সমুদ্রের জলের সমুদ্রের উন্মুক্ততা, সমুদ্র হচ্ছে যদি একদম খোলা না থেকে আবদ্ধ থাকে স্থলভাগ দেয় তাহলে সেখানে সমুদ্রের জলের লবণতা, লবণ বেশি হলে কি হয়, পলিবালিটা থিতিয়ে পড়ে তাড়াতাড়ি, আর তাহলে বদ্বীপ তৈরি ওঠে। পরিবেশের উপর বজ্রপাতের প্রভাব আলোচনা করো, পরিবেশের উপর বজ্রপাতের প্রভাব আলোচনা করো।
দেখো বজ্র পরিবেশের প্রভাবগুলি রয়েছে। জলবায়ু, জল দূষণ, তাহলে বজ্রের প্রথম প্রভাব হচ্ছে জল দূষণ। বজ্র জল দূষণকারী প্রধান কারণ। বজ্র থেকে নির্গত দূষকগুলো জলকে বিষাক্ত করে, বিষাক্ত করে তোলে, যার ফলে মাছ, অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু হয় এবং বজ্র থেকে নির্গত দূষকগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। তাহলে বজ্র পদার্থ জল দূষণের প্রধান কারণ। বজ্র থেকে নির্গত দূষকগুলো জলকে বিষাক্ত করে তোলে, যার ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী কি হয়, মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু হয়। এবং বজ্র থেকে নির্গত দূষকগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, মানুষের স্বাস্থ্যের জন্য সেটা কি ক্ষতিকারক। বায়ু দূষণ, দেখো বজ্র থেকে নির্গত দূষকগুলি বায়ু দূষণের একটি প্রধান কারণ। তাহলে জল দূষণ করলো, বায়ু দূষণ করলো। বজ্র থেকে নির্গত দূষকগুলি থেকে বায়ু দূষিত করে, যার ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে। মাটি দূষণ, বজ্র মাটি দূষণের একটি প্রধান কারণ। বজ্র থেকে নির্গত দূষকগুলো মাটি দূষিত করে, মাটি দূষিত হয়, যার ফলে উদ্ভিদ এবং প্রাণীর স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি হয়। তাহলে উদ্ভিদ স্বাস্থ্য এবং প্রাণীর স্বাস্থ্য ক্ষতি হয়। তারপর জলবায়ু পরিবর্তন, দেখো বজ্র জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ হতে পারে। বজ্রপদার্থ কি হয়, জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ হতে পারে। বজ্র থেকে নির্গত গ্যাসগুলি গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে। বজ্র থেকে নির্গত গ্যাসগুলি কি হয়, গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে, যা বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে। এটি পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি করে, পরিচালিত করে, যা জলবায়ু পরিবর্তনের কারণ। তাহলে গ্রিন হাউস হিসেবে কাজ করে বজ্রপদার্থ কি করে, দেখো কি করে, পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দিতে পারে। পশুদের ক্ষতি, দেখো বজ্র পশুদের ক্ষতি করতে পারে। বজ্র থেকে নির্গত দূষকগুলো পশুদের অসুস্থ করে তুলতে পারে, এমনকি তাদের মৃত্যু ঘটতে পারে। বজ্র থেকে নির্গত দূষকগুলি পশুদের খাবারের জন্য ক্ষতিকর হতে পারে। স্থানীয় জনস্বাস্থ্যের সমস্যা, দেখো বজ্র স্থানীয় জনগণের স্বাস্থ্যের সমস্যার কারণ হতে পারে। বজ্র থেকে নির্গত দূষকগুলো স্থানীয় জনগণের বিভিন্ন স্বাস্থ্যের সমস্যার কারণ হতে পারে, যেমন শ্বাসকষ্ট, হৃদরোগ এবং ক্যান্সার। যেখানে বজ্রপাত, তার কাছাকাছি লোকের না শ্বাসকষ্ট, হৃদরোগ দেখা দিতে পারে। তাহলে আমরা বজ্রপাতের সমস্যা কি কি বলেছি, পরিবেশে কি কি সমস্যা সৃষ্টি করে। এক নম্বর হচ্ছে জল দূষণ, জল দূষণের প্রধান কারণ বজ্রপদার্থ, আর এটা বিষাক্ত করে, মাছ, জলজ প্রাণী মারা যায়, মানুষেরও ক্ষতি হয়। বায়ু দূষণ আছে, তারপর মাটি দূষণ আছে, তারপর জলবায়ু পরিবর্তন আছে, পশুদের ক্ষতি আছে, আর স্থানীয় জনগণের স্বাস্থ্যের সমস্যা আছে। দেখো প্রকৃতি অনুযায়ী বজ্রের উদাহরণ, প্রকৃতি অনুযায়ী বজ্রের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। দেখো বজ্র পদার্থকে প্রধানত 3 ভাগে করা যায়, কঠিন বজ্র, তরল বজ্র, গ্যাসীয় বজ্র। বজ্র পদার্থকে প্রধানত কয় ভাগ করা যায়, 3 ভাগে, কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন বজ্র, দেখো কঠিন বজ্র কি আছে, অব্যবহার্য অপ্রয়োজনীয় কঠিন পদার্থগুলোকে কঠিন বজ্র বলে। অব্যবহার্য অপ্রয়োজনীয় কঠিন পদার্থগুলোকে কি বলা হয়, কঠিন বজ্র। গৃহস্থলীর আবর্জনা, পৌর আবর্জনা, ভাঙা প্লাস্টিক, ভাঙা কাঁচ, ধাতব টুকরো, ওষুধের প্যাকেট, ইঞ্জেকশনের সিরিজ প্রভৃতি হলো কঠিন বজ্র। এই প্রকার বজ্র ক্ষতিকারক রাসায়নিক উপাদান বেশি থাকলে মাটি এবং বাস্তুতন্ত্রের সংগঠিত ক্ষতি হয়। মাটি এবং বাস্তুতন্ত্রে কি হয়, কঠিন বজ্র পদার্থ বেশি ক্ষতি করে। তারপর দেখো তরল বজ্র, ব্যবহৃত তরল পদার্থ অপ্রয়োজনীয় ক্ষতিকারক অংশবিশেষ তরল বজ্র বলে, যেমন বজ্র জল, গ্রিজ, স্নেহ পদার্থ, রান্না পোড়া তেল, স্নান শৌচাগারের জল, প্রাণীর মলমূত্র, সাবান, ডিটারজেন্ট মিশ্রিত জল ইত্যাদি উল্লেখযোগ্য তরল বজ্র। এছাড়া বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয় তরল বজ্র পদার্থ নির্গত হয়। এছাড়া কি হয়, বিদ্যুৎ কেন্দ্র এবং তেজস্ক্রিয় কেন্দ্র থেকে পারমাণবিক তেজস্ক্রিয় তরল বজ্র নির্গত হয়। দেখো গ্যাসীয় বজ্র, গ্যাস রূপে নির্গত দূষিত বজ্র পদার্থ গ্যাসীয় বজ্র বলে। গ্যাস রূপে নির্গত দূষিত বজ্রকে গ্যাসীয় বজ্র বলে। কলকারখানা, বিদ্যুৎ শক্তি কেন্দ্র, গাড়ি ঘোড়ার ইঞ্জিন প্রভৃতির ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অন্যান্য গ্যাস মিশ্রিত দূষিত কণা বজ্র হিসেবে অতি সহজেই বায়ুকে দূষণ করে। তাহলে গ্যাসীয় বজ্র কাকে দূষণ করে, বায়ুকে দূষণ করে, যার জন্য মানুষের শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তাহলে বজ্র পদার্থ কয় ভাগে ভাগ করা যায়, প্রকৃতি অনুসারে 3 ভাগে, কঠিন, তরল, গ্যাসীয়। নাম বলবো আর তার ক্ষতিকারক প্রভাব হয়ে গেল। এরপর হচ্ছে ভারতের জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব। ভারতের জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব, দেখো ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় পূবালী জেট বায়ু এবং উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর উপর প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে কটা বায়ু, দুটো। ক্রান্তীয় পূবালী জেট বায়ু প্রভাব লক্ষ্য করা যায়, আর একটা উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। ক্রান্তীয় পূবালী জেট বায়ু লক্ষ্য করা যায় আর উপক্রান্তীয় পশ্চিম জেট বায়ু। দেখো ক্রান্তীয় পূবালী জেট বায়ুর প্রভাব, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা অনেকাংশেই এই জেট বায়ুর উপর নির্ভরশীল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা কিসের উপর নির্ভরশীল, জেট বায়ুর উপর নির্ভর করে। এই বায়ু প্রভাবে স্বাভাবিকের তুলনায় বেশি উত্তর দিকে সরে গেলে, তাহলে এই বায়ুটা কি হচ্ছে, স্বাভাবিকের থেকে বেশি উত্তর দিকে সরে গেলে কি হয়, মৌসুমী বায়ু ছেদ দেখা যায়, অর্থাৎ বৃষ্টির একটানা ভাবে না হয়ে মাঝে মাঝে বৃষ্টিপাতের বিরতি লক্ষ্য করা যায়। এছাড়া বর্ষাকালে ভারতের উপরে যে সকল নিম্নচাপ ঘূর্ণবাদ সৃষ্টি করে তা তীব্রতা এই জেট বায়ুর উপরে নির্ভর করে। তার তীব্রতা, বর্ষাকালে যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তার তীব্রতা কি, জেট বায়ু। উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর প্রভাব, দেখো উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফিরে যাবার পর, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে ভারতে আবির্ভূত হয়। তাহলে উপক্রান্তীয় জেট বায়ু ভারতে আসে কখন, অক্টোবর নভেম্বর মাসে। প্রায় মে মাস পর্যন্ত ভারতের উপর এই জেট বায়ু অবস্থান করে। ভারতের শীতের তীব্রতা এবং স্থায়িত্ব পশ্চিমী জেট বায়ুর অবস্থান এবং সক্রিয়তার উপর অনেকটাই নির্ভর করে। এই বাতাস, দেখো
নির্ভর করে। এই বাতাস কি করে জানো? এই বাতাস হচ্ছে দেখো প্রাকৃতিক গ্যাসীয় বজ্র করেছি, তরল বজ্র করেছি, আমরা কি পেজটা একটু দূরে চলে গেল, দেখো ভারতের জেট বায়ুর প্রভাব বলছিলাম। দেখো তাহলে জেট বায়ুর প্রভাব প্রথম হচ্ছে কোনটা বললাম? উপক্রান্তীয় যে বলছিলাম, উপক্রান্তীয় জেট বায়ু পশ্চিমের প্রভাব। দেখো ক্রান্তীয় উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমেও ফিরে যাওয়ার পর, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে ভারতে আবির্ভূত হয় এবং প্রায় মে মাস পর্যন্ত ভারতের উপর একই এই জেট বায়ু অবস্থান করে। তাহলে মে মাস পর্যন্ত ভারতের শীতের তীব্রতা এবং স্থায়িত্ব পশ্চিমে জেট বায়ুর অবস্থান এবং সক্রিয়তার উপর অনেকটা নির্ভর করে। তাই এই বাতাস যতই দক্ষিণ দিকে সরে যায় শীতের তীব্রতা ততই বাড়ে। তাহলে এই বায়ু যত দক্ষিণে সরবে শীত তত বেড়ে যাবে। দক্ষিণাত্যে মালভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য। দেখো দক্ষিণাত্যের মালভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য, 1 নম্বর এই অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূভাগ শিল্ড মালভূমির অংশ। তাহলে এটা কি ভারতের পৃথিবীর প্রাচীনতম ভূভাগ শিল্ডের। এই অঞ্চলটি প্রাচীন গ্রানাইট নাইস শিলা দিয়ে গঠিত। কোন শিলা? গ্রানাইট ও নিস শিলা প্রভৃতি আগ্নেয়শিলা রূপান্তর শিলা দ্বারা গঠিত। কোটি কোটি বছর ধরে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে দক্ষিণাত্যের মালভূমি অনেক অংশ সমভূমি এবং তার মধ্যে কোথাও কোথাও ব্যবিচ্ছিন্ন মেশা এবং বিউট রূপে পরিণত হয়েছে। সমগ্র মালভূমি পশ্চিম থেকে পূর্বে ঢালু। সমগ্র মালভূমি কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশ ক্রমশ উঁচু। উত্তর থেকে দক্ষিণাংশ ক্রমশ উঁচু। মালভূমির উত্তর পশ্চিমে লাভা গঠিত ডেকান ট্রাপ অঞ্চল দেখা যায়। মালভূমির কোথায়? দেখো মালভূমির উত্তর পশ্চিম অংশে লাভা গঠিত ডেকান ট্রাপ দেখা যায়। ট্র্যাপ শব্দটির অর্থ সিঁড়ি। মহারাষ্ট্রের মালভূমি নামে পরিচিত। এই লাভা মালভূমি শীর্ষদেশে চ্যাপ্টা এবং পশ্চিম থেকে পূর্বে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে গেছে। ডেকান ট্রাপ দক্ষিণ কর্ণাটকের মালভূমি রয়েছে। ডেকান ট্রাপের দক্ষিণে কি রয়েছে? কর্ণাটক মালভূমি। এই মালভূমির পূর্বাংশ বেশ সমতল এবং উন্মুক্ত, এর নাম ময়দান। কিন্তু কর্ণাটকের মালভূমির পশ্চিমাংশ খুব নিচু, ঢেউ খেলানো বন্ধুর, এর নাম মালনাদ। ত্রিভুজ আকৃতির দক্ষিণাত্যের মালভূমি 3 দিক পরিবেষ্টিত। তাহলে ত্রিভুজ আকৃতি, মালভূমিটা ত্রিভুজ আকৃতির 3 দিক পরিবেষ্টিত। 3 দিক কি পরিবেষ্টিত? এটা ছিল কি দাক্ষিণাত্যের মালভূমির বৈশিষ্ট্য। তাহলে দাক্ষিণাত্যের মালভূমি এটা পারবো, দুটো তিনটে বৈশিষ্ট্য মনেই থাকবে। দেখো এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ভূভাগ শিল মালভূমির অন্তর্গত। এই অঞ্চলটি প্রাচীন গ্রানাইট ও নিঃশিলায় গঠিত। তারপরে বলে যে কোটি কোটি বছর ধরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে দক্ষিণাত্যের মালভূমি অনেক অংশ সমভূমি এবং তার মধ্যে কোথাও কোথাও ব্যবিচ্ছিন্ন মোসা ও বিউট দেখা যায়। সমগ্র মালভূমি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু আর উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ উঁচু। তারপরে বলে যে ডেকান ট্রাপ দেখা যায়। আর এটা মহারাষ্ট্রে কি বলেছে? সিঁড়ির ডেকান ট্রাপ কথা হচ্ছে লাভা গঠিত মালভূমি আছে। মহারাষ্ট্রের মালভূমি নামে পরিচিত, লাভা গঠিত। দেখো পরেরটা চলে আসি। উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য মানচিত্রের পার্থক্য লেখো। দেখো মানচিত্রের প্রকৃতি। দেখো নির্দিষ্ট অঞ্চলে জরিপ কাজের মাধ্যমে তথ্য মানচিত্রে পরিণত হয়। তাহলে ভূবৈচিত্র্য মানচিত্র নির্দিষ্ট অঞ্চল মানে জমি থেকে করা হয়। আর কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তোলা হয় উপগ্রহ চিত্র। তাহলে কৃত্রিম উপগ্রহ ক্যামেরার মাধ্যমে তোলা হয় কি উপগ্রহ চিত্র। তথ্যের গুণ। দেখো তথ্য নিখুঁত হয়। কোনটা? তথ্য হচ্ছে নিখুঁত হয়। উপগ্রহ চিত্রের তথ্য কি হয়? নিখুঁত হয় একদম। উপগ্রহ চিত্রের তথ্য নিখুঁত হয় আর ভূবৈচিত্র্য মানচিত্রে নিখুঁত হয় না। তাহলে প্রথমটা ভূবৈচিত্র্য মানচিত্রে। দেখো তথ্যের প্রকৃতি। ভূবৈচিত্র্য ভূপ্রকৃতি, নদ নদী, জলাশয়, উদ্ভিদ, জনবসতি, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলো লেখা হয়। কিন্তু ভূপৃষ্ঠের সকল তথ্যই উপগ্রহ চিত্রের মাধ্যমে তোলা হয়। শুধু দেখো কি কি তোলা হয়? ভূবৈচিত্র্য, ভূপ্রকৃতি, নদ নদী, জলাশয়, জনবসতি, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ভৌগোলিক বিষয়গুলিকে। আর উপগ্রহ চিত্রের সাহায্যে ভূপৃষ্ঠের সকল তথ্য উপগ্রহ চিত্রে রক্ষিত থাকে। এই চিত্রের বিষয় সমূহ বিভিন্ন রং ছদ্রঙে স্থিত হয়। ছদ্রং। তথ্যের বয়স। দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের তথ্যের বয়স অনেক পুরনো। তাহলে ভূবৈচিত্র্য মানচিত্র অনেক আগের থেকে রয়েছে, কিন্তু উপগ্রহ চিত্রের তথ্য অনেক টাটকা মানে নতুন। তথ্যের তুলনা। তথ্যের পুরনো বদলে দৈনিক রাশির তুলনা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তাহলে প্রত্যেক দিনের তুলনা করা যায় না, কিন্তু টাটকা তথ্য থাকায় তুলনা করা যায়। তাহলে কোনটা ব্যবহার করা? উপগ্রহ চিত্র ব্যবহার করার সুবিধা। তথ্যের ধরন। তথ্য ডিজিটাল নয়। তাহলে কোনটা তথ্য ডিজিটাল নয়? ভূবৈচিত্র্য মানচিত্র ডিজিটাল, কম্পিউটারে ব্যবহার করা সম্ভব নয়, কিন্তু উপগ্রহ চিত্র ডিজিটাল, তাই কম্পিউটারে সরাসরি ব্যাখ্যা করা যায়। দক্ষতা। দেখো ভূবৈচিত্র্য মানচিত্র ব্যবহার করতে দক্ষ ব্যক্তি দরকার হয় না, কিন্তু উপগ্রহ চিত্র ব্যবহার করতে দক্ষ ব্যক্তি দরকার হয়। দক্ষ ব্যক্তি দরকার হয়। তাহলে কটা পার্থক্য বললাম। এবার দেখো জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য। দেখো সংজ্ঞাগত। ভূপৃষ্ঠ থেকে অধিক উচ্চতায় স্যাটেলাইট পৃথিবীর একটি নির্দিষ্ট কেন্দ্র করে আবর্তন করে তাদের জিওস্টেশনারি উপগ্রহ বলে। তাহলে কি বলেছে? কি বলেছে? ভূপৃষ্ঠ থেকে অধিক উচ্চতায় স্যাটেলাইট পৃথিবীর একটি নির্দিষ্ট কক্ষপথে অধিক উচ্চতায়, আর যেসব স্যাটেলাইট সূর্য থেকে কেন্দ্রকে আবর্তন করে কম উচ্চতায় থাকে তাকে বলা হয় সানসিনক্রোনাস উচ্চতা। জিওস্টেশনারি উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 36,000 কিমি
আর সানসিঙ্কোনাস 700 কিমি উচ্চতা, 700 থেকে 800 আবর্তন দিক। জিওস্টেশনারি উপগ্রহ পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলে পশ্চিম থেকে পূর্ব দিকে, জিওস্টেশনারি কোন দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। আর সানসিঙ্কোনাস উপগ্রহগুলো কোন দিকে, সানসিঙ্কোনাস উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে, পৃথিবীর আবর্তনের সাথে সামনাসামনি দক্ষিণে প্রদক্ষিণ করে। তারপর সানসিঙ্কোনাস উপগ্রহগুলো প্রায় কি বলেছে 100 মিনিটে উত্তর থেকে দক্ষিণে প্রবর্তন করে। অবস্থান দেখো, জিওস্টেশনারি স্যাটেলাইটগুলি কেবলমাত্র একটি স্থানের উপর অবস্থান করে, একটাই স্থান জিওস্টেশনারি মানে একই জায়গার ছবি তুলবে, স্থানের সম্পর্ক। সানসিঙ্কোনাস উপগ্রহ সূর্যকে অনুসরণ করে, তাই আবর্তিত হয় বলে সারা স্থানে একদিনে বহু স্থানে তথ্য সংগ্রহ করতে পারে। আঞ্চলিক ব্যাপকতা দেখো, অধিক উচ্চতা অবস্থান করা জিওস্টেশনারি স্যাটেলাইটের সাহায্যে বিশাল এলাকা তথ্য সংগ্রহ, অধিক উচ্চতা রয়েছে তাদের বেশি এলাকা তথ্য সংগ্রহ করা যায়। সানসিঙ্কোনাস স্যাটেলাইট অধিক উচ্চতায় ব্যাপক কম, অধিক উচ্চতা থাকে না, তাই কি বললাম ব্যাপকতা কম। দেখো ল্যান্ডস্যাট, এসপিওটি, আইআরএস, এনওএএ, এসইএসটি প্রভৃতি জিওস্টেশনারি এক উল্লেখযোগ্য উদাহরণ। এই উদাহরণগুলো মনে রাখবো, একটা আসবে। সানসিঙ্কোনাস স্যাটেলাইটের উদাহরণ হলো আমেরিকা জিওইএস, ভারতের আইএনএসএটি, জাপানের, এগুলো মনে রাখতে হবে। দেখো এবার 5 নম্বরে 8টা রয়েছে। দেখো 5 নম্বরের 8টা, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো জানো। হিমবাহের ক্ষয়কার্যে পার্বত্য অঞ্চলে বিভিন্ন প্রকার, দেখো সার্ক করি করে, এরিটি করে, ইউ আকৃতি উপত্যকা করে, ঝুলন্ত উপত্যকা করে, ফিয়র্ড করে, রসের মতনে করে, ক্র্যাগন টেল করে, দেখো হোয়েল ব্যাক করে, কর্তৃক সার্ক করি বা সার্ক করে। আমাদের 3টে করতে বলেছে। দেখো প্রথম হচ্ছে ইউ আকৃতি উপত্যকা বা হিমদ্রোণী। পার্বত্য অঞ্চলে সার্ক বা করির নিচে হিমবাহ ক্রমশ প্রশস্ত উপত্যকা, সার্ক বা করির নিচে না হিমবাহ যে চলে তাই সে না, ও প্রশস্ত উপত্যকার মধ্যে দিয়ে অগ্রসর হয়, যেখানে হিমবাহ পার্শ্বস্থ হয়, নিম্নক হয়, প্রায় সমান হয়ে সেই উপত্যকা আকৃতি কি হয়, ইংরেজি ইউর মতো হয়, ইংরেজি ইউর মতো হয়। দেখো তারপরে অক্ষর মতো হয়, একে ইউ আকৃতি উপত্যকা বলে, একে হিমদ্রোণী বলে, একে আর এক নাম কি হিমদ্রোণী বলে। ঝুলন্ত উপত্যকা অনেক সময় পার্বত্য অঞ্চলে সৃষ্ট অপেক্ষাকৃত বেশি শক্তিসম্পন্ন গভীর প্রধান হিমবাহ উপত্যকার দুপাশ থেকে অনেক কম শক্তিসম্পন্ন অগভীর ছোট ছোট হিমবাহ মেশে, মানে বড় হিমবাহ গভীর হিমবাহের সঙ্গে ছোট ছোট হিমবাহ এসে মেশে মনে হয় যেন উপ হিমবাহ উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় আছে। এইভাবে ঝুলে থাকা উপ হিমবাহ উপত্যকাগুলিকে বলা হয় ঝুলন্ত উপত্যকা। এই উপত্যকা বরাবর নদী প্রবাহিত হলে সেখানে জলপ্রপাত সৃষ্টি হয়। উদাহরণ হিমালয় পর্বতের বদ্রীনাথের নিকট কুবের পর্বতশৃঙ্গের কাছে এইরূপ ঝুলন্ত উপত্যকা। হিমালয় পর্বতের বদ্রীনাথের নিকট কুবের পর্বতের কাছে এইরূপ ঝুলন্ত উপত্যকা দেখা যায়। এরূপ কি দেখা যায়, ঝুলন্ত উপত্যকা দেখা যায়। তাহলে ঝুলন্ত উপত্যকা কোথায় দেখা যায় বললাম। তারপরে দেখো ঝুলন্ত উপত্যকা কোথায় দেখা যায়, হিমালয়ের বদ্রীনাথের কাছে কি দেখা যায়, ঝুলন্ত উপত্যকা দেখা যায়। ঝুলন্ত উপত্যকা কোথায় দেখা যায় বললাম। তারপরে দেখো তারপরে হচ্ছে ঝুলন্ত উপত্যকার পরে কি আছে দেখো, ঝুলন্ত উপত্যকা করলাম, ঝুলন্ত উপত্যকা পারবো তো যে বড় হিমবাহের সঙ্গে ছোট হিমবাহগুলো এসে মানে মিশলে মনে হয় কি বড় হিমবাহগুলোকে ছোট হিমবাহ ঝুলিয়ে রেখেছে। উদাহরণ হচ্ছে কি কোথায় দেখো, বদ্রীনাথ দিকে কুবের পর্বত সিংহের কাছে। তারপর রসের মতো নাকি হিমবাহের গতিপথে শিলাখণ্ড ঢিবির মতো আকারে উঁচু হয়ে থাকলে, তাহলে হিমবাহের গতিপথে ঢিবির মতো উঁচু। ক্ষয়কার্যের ফলে হিমবাহ প্রবাহের দিকে ঘর্ষণ প্রক্রিয়া শিলাখণ্ড মসৃণ হয়, বিপরীত দিকে উৎপাটন প্রক্রিয়া এবড়ো খেবড়ো অসমতল হয়। এই ধরনের ঢিপির নাম হচ্ছে রসের মতানে। এই ধরনের ঢিপির নাম কি, রসের মতানে। তাহলে কটা ভূমিরূপ বলেছি, 3টে। 1 নম্বর বলেছি হিমদ্রোণী বা ইউ আকৃতি উপত্যকা, 2 নম্বর বলেছি দেখো ঝুলন্ত উপত্যকা, আর 3 নম্বর বলেছি 3 নম্বর কি বলেছি জানো, 3 নম্বর বলেছি রসের মতানে, রসের মতানে। দেখো পৃথিবীর প্রধান বায়ু চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক। দেখো বায়ুচাপ পার্থক্য নিয়ত বায়ু প্রধান কারণ, বায়ুচাপের পার্থক্য নিয়ত বায়ুর প্রধান কারণ। যেখানে বায়ুচাপ বেশি সেখান থেকে যেদিকে বায়ুচাপ কম সেদিকে বায়ু প্রবাহিত হয়, তাহলে যেখানে বায়ুচাপ বেশি সেদিকে কম দিকে যায় বেশি থেকে। এই নিয়ম মেনে পৃথিবীর 4টি স্থানীয় উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর বায়ু প্রবাহিত হয়। এই মতো নিয়মিত বায়ু হলে, নিয়মিত বায়ু 3 রকমের, যখন আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু। তাহলে নিয়ত বায়ু কটা, উত্তর হচ্ছে 3টে, আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু। দেখো আয়ন বায়ুর সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক, উত্তর গোলার্ধে কর্কটক্রান্ত উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্ত উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। দেখো মোটামুটিভাবে 30 থেকে 50 ডিগ্রি উত্তর, 30 থেকে, এটা 300 নয়, 30 থেকে 50 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখার মধ্যে আয়ন বায়ু প্রবাহিত হয়। ফেরেলের সূত্র নিয়ে উত্তর গোলার্ধে এই বায়ু ডান দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে প্রবাহিত হয়। উত্তর পূর্ব দিক থেকে আসা উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের নাম উত্তর পূর্ব আয়ন বায়ু।
দেখো দক্ষিণ গোলার্ধতে আয়ন বায়ু ফেরেলের সূত্র অনুসারে খানিকটা বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়, দক্ষিণ পূর্ব দিক থেকে ছুটে আসে। দক্ষিণ পূর্ব দিক থেকে আসে বলে দক্ষিণ গোলার্ধে এই বায়ুর নাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। নিরক্ষরেখার নিকটবর্তী ক্রান্তীয় অঞ্চলে 50 ডিগ্রি থেকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয় বলে এই অঞ্চলে কোনো বায়ু প্রবাহ থাকে না। এই অঞ্চলে কি হয় না, কোনো বায়ু প্রবাহ থাকে না। তাহলে আয়ন বায়ু গেল। এবার পশ্চিমা বায়ু। দেখো পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলের সম্পর্ক। পশ্চিমা উভয় গোলার্ধে 30 থেকে 60 ডিগ্রি, 300 নয় 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে বৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, সারা বছর প্রবাহিত হয়। এই বায়ু ফেরেলের সূত্র মেনে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম বায়ু হিসেবে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু হিসেবে দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে উত্তর পশ্চিম পশ্চিম বায়ু হিসেবে প্রবাহিত হয়। তাহলে কি দেখো পশ্চিম বায়ুর সঙ্গে বায়ুচাপের সঙ্গে দেখো পশ্চিমা বায়ু উভয় গোলার্ধে সাধারণত 30 থেকে 60 ডিগ্রি, তাহলে উভয় গোলার্ধ উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দুই গোলার্ধে 30 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয়। তারপরে বলেছে এই বায়ু ফেরেলের সূত্র মেনে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিসেবে, উত্তর গোলার্ধে কোন বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিসেবে, এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু হিসেবে প্রবাহিত হয়। তারপর মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ সম্পর্ক। মেরু বায়ু সাধারণত উভয় গোলার্ধে মোটামুটি 70 থেকে 80 ডিগ্রি অক্ষরেখা, 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয়, প্রবাহিত। তো এবার হচ্ছে মেরুদেশী উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত। এই বায়ু উত্তর গোলার্ধে দেখো উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরু দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে প্রবাহিত হয়, দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে প্রবাহিত হয়। তাহলে আয়ন বায়ুর সঙ্গে বায়ু প্রবাহের সঙ্গে কি বললাম, নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয় সম্পর্ক করলাম। এবার দেখো উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। উষ্ণতার তারতম্য দেখো বিভিন্ন উষ্ণতার তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা যায়। বায়ুমণ্ডল কটা স্তর, 6টি। ট্রপোস্ফিয়ার সবচেয়ে নিচের স্তর, তারপরে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, ট্রপোস্ফিয়ারের উপরটা স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে কটা স্তর, 6টা স্তর। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। দেখো আমাকে দুটো স্তরে বর্ণনা করতে বলে, দেখো ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। গ্রিক শব্দ ট্রপো কথার অর্থ হলো পরিবর্তন, এবং দৈনন্দিন আবহাওয়া আমরা যেরকম বিভিন্ন পরিবর্তন অনুভব করি এই স্তরে সে ধরনের পরিবর্তন দেখা যায়। বায়ুমণ্ডলে একে নিচের স্তর, অবাধে তাপীয় মিশ্রণ ঘটে বলে একে ট্রপোস্ফিয়ার বলে। বায়ুমণ্ডলের এই সব সর্বনিম্ন স্তরটি ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি অঞ্চল উচ্চ পর্যন্ত এবং 8 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি এবং মেরু প্রদেশে 8 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলের এই স্তর বায়ুতে প্রায় 90% ধূলিকণা, জলীয়বাষ্প, কুয়াশা, মেঘ প্রভৃতি স্তর। 90% ধূলিকণা, কুয়াশা, মেঘ কোথায় আছে, ট্রপোস্ফিয়ারেই আছে। ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্র, তুষারপাত প্রভৃতি ঘটনাগুলো এই স্তরে দেখা যায়। এই জন্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে। বায়ুমণ্ডলের স্তরটিকে আমরা এই স্তরে বাস করি, তাহলে ট্রপোস্ফিয়ার আমরা কি করি, বাস করি। ট্রপোপোজ দেখো ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে ট্রপোপোজ বলে, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলে, ট্রপোস্ফিয়ার। এই স্তরে উষ্ণতা একই রকম থাকে বলে একে সমতাপ অঞ্চল বলে। বৈশিষ্ট্য দেখো বায়ুমণ্ডলের এই স্তর ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে ততই তাপমাত্রা কমতে থাকে। প্রতি কিলোমিটার 6.4 ডিগ্রি উষ্ণতা, আর প্রতি 150 মিটার উষ্ণতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপ হ্রাস পায়। একে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক মান বা নর্মাল স্পেস রেট বলে। দেখো প্রেসার রেট ভূপৃষ্ঠের উপর 10 থেকে 13 কিলোমিটার উচ্চতায় বায়ু তাপ একই হারে কমতে থাকে। এর মধ্যে অক্ষাংশ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা বায়ুমণ্ডলের উচ্চাপ -50 ডিগ্রি থেকে -60 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তাহলে উঠতে উঠতে কত উষ্ণতা হয়ে যায়, ট্রপোস্ফিয়ারে -60 থেকে -75 ডিগ্রি উষ্ণতা হয়ে যায়। বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের মধ্যে ট্রপোস্ফিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। বায়ুমণ্ডলে মোট গ্যাসীয় ভরের প্রায় 80% ট্রপোস্ফিয়ার আছে। বায়ুমণ্ডলে কত পার্সেন্ট ট্রপোস্ফিয়ার, 80% ধারণ করে ট্রপোস্ফিয়ার। এই জন্য এখানে বায়ুচাপ সবচেয়ে বেশি। ট্রপোস্ফিয়ারের উপরের স্তর জলীয় বাষ্প বা মেঘ থাকে না বলেই চলে। ট্রপোস্ফিয়ারের উপরের স্তরে কি মেঘ থাকে না। এই অংশের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। এই স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি, প্রায় 90%। তারপর দেখো স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। ট্রপোস্ফিয়ারের উপরে নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার এবং উচ্চতা পর্যন্ত এবং মেরু অঞ্চলে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ার বিস্তৃত। দেখো এটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। জলীয় বাষ্প
হীন। এই স্তরে ঝড় বৃষ্টি হয় না বলে একে শান্তমণ্ডল বলে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয় না, তাই একে কি বলে? শান্তমণ্ডল বলে। বৈশিষ্ট্য, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে অধিক পুরু হয়ে থাকে। নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চল কি অধিক পুরু। স্ট্র্যাটোস্ফিয়ার 20 থেকে 25 কিমি উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের অধিক দেখা যায়। 20 থেকে 35 কিমির মধ্যে কি দেখা যায়? ওজোন গ্যাসের ঘনত্ব দেখা যায়। স্তরটিকে ওজোন স্তর বলে। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে কি হয়? উষ্ণতা বৃদ্ধি পায়। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ধূলিকণা, মেঘ প্রভৃতি না থাকায় এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে না। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বায়ু প্রবাহ, মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত দেখা যায় না বলে দ্রুত গতি সম্পন্ন জেট বিমানগুলো এই স্তরে চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে। জেট বিমানগুলি সাধারণত স্তরের মধ্য দিয়ে চলাচলের সময় আকাশ সাদা দাগ দেখা যায়। স্ট্র্যাটোপোজ, দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপোজ বলে। এই স্তরকে উষ্ণতা স্থির অবস্থা বজায় থাকে। এই স্তরে উষ্ণতা কি হয়? স্থির অবস্থা বজায় থাকে। তাহলে 5.1 4টে হয়ে গেল। এবার দেখো 5.2 জোয়ার ভাটা সৃষ্টির কারণ। 5.1 4 রয়েছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ। দেখো প্রধানত দুটি কারণে সমুদ্রে জোয়ার ভাটা সৃষ্টি হয়। কটা কারণে? দুটো। একটা চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব, আর 2 কেন্দ্রাগতিক বল। তাহলে কটা বল আছে? দুটো। চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব। দেখো চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি, সূর্য এবং চন্দ্র উভয় পৃথিবীর দিকে আকর্ষণ করছে। চাঁদও আকর্ষণ করছে পৃথিবীকে, সূর্য চন্দ্রের চেয়ে অনেক বেশি বড় হলেও সূর্যের তুলনায় চন্দ্র পৃথিবীর কাছে আছে। চাঁদ কি অনেক কাছে বলে জোয়ার ভাটা সৃষ্টির ক্ষেত্রে সূর্যের আকর্ষণের তুলনায় চন্দ্রের আকর্ষণ বেশি কাজ করে। কার আকর্ষণ? চন্দ্রের আকর্ষণ বেশি কার্যকরী হয়। সূর্যের ভর চন্দ্রের ভরের প্রায় 2,60,00,000 গুণ বেশি হওয়া সত্ত্বেও চন্দ্রের প্রায় 360 গুণ দূরে অবস্থিত। কত গুণ দূরে অবস্থিত? 380 গুণ দূরে অবস্থিত। এই জন্য পৃথিবীর জলভাগের উপর চন্দ্রের আকর্ষণের ক্ষমতা সূর্যের প্রায় দ্বিগুণ হয়। সূর্যের চেয়ে প্রধানত চন্দ্রের আকর্ষণ জোয়ার ভাটা হয়। চন্দ্রের আকর্ষণে কি হয়? জোয়ার ভাটা হয়। চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তির প্রভাবে কঠিন পদার্থের তুলনায় পৃথিবীর জলরাশি খুব সহজে কি হয়? প্রবাহিত হয়ে জোয়ার সৃষ্টি করে। পৃথিবীর জলরাশির পরিমাণ সুনির্দিষ্ট হয় চন্দ্র সূর্যের আকর্ষণ প্রভাবিত স্থানের দিকে পৃথিবীর জলরাশি চলে যাওয়ায় কম আকর্ষণযুক্ত স্থানে ভাটা সৃষ্টি হয়। কম আকর্ষণযুক্ত স্থানে কি হয়? ভাটা সৃষ্টি হয়। দেখো কেন্দ্রাগতিক বল। দেখো কেন্দ্রাগতিক বলের বল হচ্ছে পৃথিবী তার অক্ষরেখা বা মেরুর উপর দ্রুত বেগে ঘুরছে। পৃথিবী লাট্টুর মতো না ঘুরছে। আবর্তন করার ফলে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে নিয়মিত নিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে। একে কেন্দ্রাগতিক শক্তি বলে। এর প্রভাবে ভূপৃষ্ঠের জলরাশি নিক্ষিপ্ত হয়ে ফুলে ওঠে এবং জোয়ারের সৃষ্টি হয়। তবে কেন্দ্রাগতিক বল এবং ভূপৃষ্ঠের চতুর্দিকে কার্যকর হলেও চাঁদের আকর্ষণ শক্তি প্রধানত এদিকে ওদিকে অধিক কার্যকর হয়। চাঁদের আকর্ষণ বিকর্ষণ অধিক কার্যকর হয়। তাই কেন্দ্রাগতিক শক্তির অপেক্ষা মূল চাঁদের আকর্ষণ শক্তির প্রভাবে জোয়ার ভাটা সৃষ্টি হয়। মূল কার প্রভাবে? চাঁদের আকর্ষণ শক্তির প্রভাবে জোয়ার সৃষ্টি হয়। তারপর দেখো ভারতের জলবায়ু নিয়ন্ত্রক 5টি কারণ উল্লেখ করো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রক কটা কারণ বলেছে? 5টা। 1 নম্বর অক্ষাংশ। দেখো ভারত 8°4 উত্তর অক্ষাংশ থেকে 7.6 উত্তর অক্ষাংশের মধ্যে রয়েছে। ভারতের প্রায় মাঝখান দিয়ে বিস্তৃত রয়েছে কর্কটক্রান্তি রেখা। তাই ভারতের এক প্রকার অক্ষাংশ অবস্থানের জন্য উত্তরে উষ্ণ নিরক্ষীয় জলবায়ু, মধ্যাংশে নাতিশীতোষ্ণ এবং একদম দক্ষিণে হচ্ছে কি হিম মানে ঠান্ডা জলবায়ু রয়েছে। উচ্চতা, সাধারণত সমুদ্রের সমতল থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়। তাই উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলে উচ্চতা অধিক হয়, জলবায়ু শীতল প্রকৃতির। আবার হিমালয়ের দক্ষিণে সমভূমি অঞ্চলে উষ্ণতা অধিক হয়। তারপরে বলেছে পর্বতের অবস্থান। দেখো পর্বতের অবস্থান যে বায়ু প্রবাহ বাধা দেয় এবং বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। জলীয়বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে, পশ্চিমঘাটের পর্বতের পশ্চিম ঢালে ও মালভূমি পর্বতের দক্ষিণ ঢালে বাধাপ্রাপ্ত হয়। দেখো মালভূমিতে পর্বতের দক্ষিণ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে পর্বতের বিপরীত ঢালে বৃষ্টি ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। আবার উত্তরে সাইবেরিয়া থেকে আগত অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না, ভারতীয় তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষা পায়। এটা হচ্ছে পর্বতের অবস্থানের জন্য। সমুদ্র থেকে দূরত্ব দেখো উত্তর মধ্য উত্তর পশ্চিম ভারতীয় সমুদ্র থেকে অধিক দূরত্ব থাকে। দেখো উত্তর মধ্য এবং উত্তর পশ্চিম ভারত সমুদ্র থেকে অধিক দূরত্বে অবস্থিত হয় জলবায়ু কি হচ্ছে? চরম ভাবাপন্ন। এবং উপদ্বীপীয় দক্ষিণ ভারতের 3 দিকে সমুদ্র বেষ্টিত হয়। দক্ষিণ ভারতে সমুদ্রের প্রভাব বেশি, তাই জলবায়ু অনেকটা সমভাবাপন্ন প্রকৃতির। এরপর হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাব। ভারতের জলবায়ু মৌসুমী বায়ুর প্রভাব অধিক। ভারতে বর্ষাকালের সূচনা হয় মৌসুমী বায়ুর আগমনের ফলে এবং প্রত্যাগমনের শীতকাল সৃষ্টি হয়। মৌসুমী বায়ুর খামখেয়ালি পানার জন্য কোনো বছর অধিক বৃষ্টিপাতের কারণে খরা এবং কোনো বছর অতিবৃষ্টির ফলে বন্যা দেখা যায়। দেখো এটাও হয়ে গেল। এবার চলে আসি দৈর্ঘ্য বরাবর হিমালয় শ্রেণীবিভাগ করো। দেখো পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো পশ্চিম হিমালয় নাঙ্গা পর্বত থেকে
নেপালের কালী নদী পর্যন্ত হিমালয় যে অংশ পশ্চিম হিমালয় নামে পরিচিত। এই অংশ জম্মু কাশ্মীরে পাঞ্জাব হিমালয় প্রদেশে উত্তর অংশ মধ্য অবস্থিত। দক্ষিণ বরাবর হিমালয় তিন ভাগ করা যায়, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। আবার অবস্থান ও ভূপ্রকৃতি অনুযায়ী পশ্চিম হিমালয়কে তিন ভাগ করা যায়। কাশ্মীর হিমালয় দেখো, জম্মু কাশ্মীরের প্রায় 3.5 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে কাশ্মীর হিমালয়। এর গড় উচ্চতা 2000 মিটার। এই হিমালয়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, প্রথম দেখো, কাশ্মীর হিমালয় দক্ষিণ থেকে উত্তরে পরপর 5টি পর্বতশ্রেণী রয়েছে, পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত, যেমন শিবালিকের জম্মু, পঞ্চপাহাড়, পীর পিঞ্জাল পর্বত, হিমাদ্রি হিমালয় ও জাস্কার পর্বত, লাদাখ পর্বত। দ্বিতীয়, পশ্চিম হিমালয় বিভিন্ন হিমহ্রদ গিরিপথ দেখা যায়, যেমন কাশ্মীর উপত্যকায় উলার হ্রদ, ডাল হ্রদ এখানে উল্লেখযোগ্য গিরিপথ, বানিহাল, পীরপিঞ্জাল, জজিলা প্রভৃতি। হিমাচল হিমালয় দেখো, পশ্চিম হিমালয়ের অন্যতম শ্রেণী হলো হিমাচল হিমালয়। এটি হিমাচল প্রদেশের পাঞ্জাবের কিছু অংশ নিয়ে গঠিত, 6400 বর্গ কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে। এটির বৈশিষ্ট্য হলো, প্রথমত, হিমাচল হিমালয়ের গড় উচ্চতা 3500 থেকে 4000 মিটার। দ্বিতীয়, হিমাচল হিমালয় অনেক পর্বতশ্রেণী দেখা যায়, যেমন ধাউলাধার, পীরপিঞ্জাল, মৌসুরি, নাগটিব্বা প্রভৃতি। তৃতীয়, এই হিমালয়ে অনেক উপত্যকা ও গিরিপথ দেখা যায়, যেমন কুলুকাংরা উপত্যকা, ট্যাংরা কি বলেছে, রোটাং গিরিপথ ইত্যাদি। তাহলে হিমালয়ের পূর্ব থেকে পশ্চিম ভাগটাও হয়ে গেল। এবার দেখো আরো হচ্ছে কুমায়ুন হিমালয় দেখো, উত্তরাখণ্ডের রাজ্য প্রায় 4600 বর্গ কিমি 46,000 বর্গ কিমি অঞ্চল জুড়ে রয়েছে বিস্তৃত হিমালয় কুমায়ুন হিমালয় নামে পরিচিত। এই হিমালয়ের বৈশিষ্ট্য হলো, দেখো, প্রথমত, এই হিমালয়ের দক্ষিণে উচ্চতা 600 মিটার, কিন্তু উত্তরে গড় উচ্চতা 6000 বেশি। দক্ষিণে কম 600 আর উত্তরে 6000 মিটার। দ্বিতীয়, এই হিমালয়ে অনেক পর্বতশ্রেণী দেখা যায়, যেমন নন্দাদেবী, কেদারনাথ, কামেট, গঙ্গোত্রী, ত্রিশূল প্রভৃতি। এই অংশে বেশ কিছু উপত্যকা, পর্বতশ্রেণী, হিমবাহ দেখা যায়, যেমন দেরাদুন উপত্যকা, নৈনিতাল, ভীমতাল, মানতাল প্রভৃতি হিমবাহ। এরপর দেখো 5.2.3 গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ দেখো, প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু। গম প্রধানত নাতিশীতোষ্ণ উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ভালো হয়। বৃষ্টিপাত, যে অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত 50 থেকে 100 সেমি মতো, সেখানে গম চাষ ভালো হয়। আবার 100 সেমির অধিক বৃষ্টিপাতে গম চাষের পক্ষে ক্ষতিকর। এই কারণে ভারতে শীতকালে রবি শস্য হিসেবে গম চাষ করা হয়। উষ্ণতা, অঙ্কুরোদ্গমের সময়, চারা বৃদ্ধির সময় 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, ফসল পাকার সময় 18 থেকে 20% উষ্ণতা প্রয়োজন হয়। মৃত্তিকা, ভারী উর্বর দোআঁশ মৃত্তিকা, হালকা কাদা মৃত্তিকা গম চাষের পক্ষে ভালো। ভারী উর্বর দোআঁশ মৃত্তিকা এবং হালকা কাদা মৃত্তিকা গম চাষের জন্য ভালো। ভূপ্রকৃতি দেখো, গম গাছের গোড়ায় জল দাঁড়ানো চলবে না, তাই উত্তম জল নিকাশিযুক্ত সামান্য ঢালু বা প্রায় সমতল জমি প্রয়োজন। আর্থসামাজিক পরিবেশ, দেখো, শ্রমিক, নাতিশীতোষ্ণ অঞ্চলে গম চাষে কৃষির যন্ত্রপাতি বেশি ব্যবহৃত হয়। নাতিশীতোষ্ণ অঞ্চলে গম চাষে কৃষি যন্ত্রপাতি বেশি ব্যবহৃত হয়, শ্রমিক কম লাগে। কিন্তু আমাদের দেশে কৃষিকাজ মানুষ্য শ্রমের উপর নির্ভরশীল হয়, সুলভ শ্রমিক পাওয়ার সুবিধা থাকা দরকার। তাহলে আমাদের দেশে কি সুলভ শ্রমিক না হলে কাজ করা যাবে না। চাহিদা ও বাজার, স্থানীয় বাজারের সঙ্গে অন্যত্র একই ফসল চাহিদা গম চাষের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। যদি গম চাষের চাহিদা থাকে তাহলে সেই অঞ্চলে গম চাষ করবে। মূলধন দেখো, উন্নত বীজ ক্রয়, সার, কীটনাশক, শ্রমিক মজুরি প্রভৃতি প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের জন্য প্রচুর পরিমাণে মূলধন প্রয়োজন হয়। তাহলে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ হলো। এবার হচ্ছে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। দেখো, বর্তমানে ভারতে 8টি লৌহ ইস্পাত কারখানা মধ্যে 6টি কারখানায় পূর্ব মধ্য ভারতে। তাহলে মোট ভারতে 8টা কারখানা আছে, তার মধ্যে 6টাই রয়েছে পূর্ব মধ্য ভারতে। এই শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি হলো, এক, আকরিক লোহা। দেখো, বিহারের সিংভূম, উড়িষ্যার ময়ূরভঞ্জ, ছত্তিশগড়ের বায়লাডিলা প্রভৃতি অঞ্চলে উচ্চমানের ম্যাগনেটাইট, হেমাটাইট জাতীয় আকরিক লোহা উত্তোলিত হয়। এই অঞ্চলে ইস্পাত কারখানা ব্যবহৃত হয়। তাহলে কোথা থেকে সিংভূম, উড়িষ্যার ময়ূরভঞ্জ, ছত্তিশগড়ের বায়লাডিলা প্রভৃতি অঞ্চলে উচ্চমানের ম্যাগনেটাইট এবং হেমাটাইট লোহা করা যায়, যা কি করা যায়, কারখানায় ব্যবহার করা যায়। কয়লা, দামোদর অববাহিকায় ভারতের শ্রেষ্ঠ কয়লা উত্তোলক অঞ্চল। এই অঞ্চলে ঝরিয়া, বোকারো, গিরিডি, ডালটনগঞ্জ, ওড়িশার তালচের প্রভৃতি কয়লা ক্ষেত্র প্রচুর পরিমাণে বিটুমিনাস জাতীয় কয়লা উত্তোলন করা হয়, যা থেকে লৌহ ইস্পাতের প্রয়োজনীয় কোক কয়লা প্রস্তুত হয়। যা থেকে কি হয়, লৌহ ইস্পাতের প্রয়োজনীয় কোক কয়লা পাওয়া যায়। চুনাপাথর, দেখো, ডলোমাইট, ম্যাঙ্গানিজ এই অঞ্চলে চুনাপাথর, ডলোমাইট ও ম্যাঙ্গানিজ প্রভৃতি উৎপাদনে বিখ্যাত। ওড়িশার ত্রিবিক্রমপুর থেকে চুনাপাথর। দেখো, ওড়িশার ত্রিবিক্রমপুর থেকে চুনাপাথর, গাংপুর, সুন্দরগড় থেকে ডলোমাইট,
এবং কোরাপুট, কালাহান্ডি, গংপুর থেকে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। তাহলে এই সকল অঞ্চল থেকে কি এই ধাতুগুলোও পাওয়া যায়, যেগুলো কি হয় লৌহ ইস্পাতে উপযোগী। জল সরবরাহ, দেখো এই অঞ্চলে প্রবাহিত দামোদর সুবর্ণরেখার জল, দেখো দামোদরের জল, সুবর্ণরেখা, মহানদী, ব্রাহ্মণী প্রভৃতি নদীতে বাদ দিয়ে জলধারা নির্মিত জল সরবরাহ সুনিশ্চিত করা হয়। তাহলে দামোদর নদী, সুবর্ণরেখা নদী, মহানদী, ব্রাহ্মণী নদী প্রভৃতি নদীতে বাদ দিয়ে না জলের চাহিদা মেটানো হয়। বিদ্যুৎ, এই অঞ্চলে দামোদর অববাহিকায় স্থাপিত হয়েছে তিলাইয়া, মাইথন পঞ্চায়েত, হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র। তাছাড়া এনটিপিসি রাজ্য সরকারগুলির দ্বারা স্থাপিত বেশ কয়েকটি তাপবিদ্যুৎ, দুর্গাপুর, পাত্রাতু, বোকারো, তাহলে বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র অঞ্চলে রয়েছে তাপবিদ্যুৎ। জলবিদ্যুৎ কেন্দ্র কি রয়েছে? তিলাইয়া, মাইথন, পঞ্চায়েত, হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তাছাড়া এনটিপিসি রাজ্য সরকার রয়েছে কি দুর্গাপুর, পাত্রাতু, বোকারো থেকে জলবিদ্যুৎ পাওয়া যায়। তারপর দেখো পরিবহন, এই অঞ্চলে পূর্ব দক্ষিণ রেলওয়ের মাধ্যমে 1, 2, 6, 23, 33 নং জাতীয় সড়কের মাধ্যমে ভারতের অন্যত্র অংশের সঙ্গে যুক্ত, ফলে খনি অঞ্চল থেকে অন্য কাঁচামাল আমদানি যেমন সুবিধা হয়, তেমনি উৎপন্ন ইস্পাত রপ্তানির ক্ষেত্রেও সুবিধা রয়েছে। তাহলে 2 নং, 6 নং, 23 নং, 33 নং জাতীয় সড়কে যুক্ত রয়েছে শ্রমিক। এই অঞ্চলে ঘনবসতিপূর্ণ হওয়ায় সুলভ শ্রমিকের অভাব হয় না। এখানে রয়েছে বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং শিক্ষা কেন্দ্র, ফলে কারিগরি শিক্ষায় দক্ষ শ্রমিকের অভাব নেই। বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং শিল্প, কারিগরি শিক্ষায় দক্ষ শ্রমিকের। বন্দর, এই অঞ্চলের কাছেই রয়েছে কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, বিশাখাপত্তনম বন্দর। কাছে কি কি বন্দর রয়েছে? কলকাতা বন্দর রয়েছে, হলদিয়া বন্দর, পারাদ্বীপ, বিশাখাপত্তনম। ফলে যন্ত্রপাতি আমদানি এবং ইস্পাতের বহি বাণিজ্যের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। চাহিদা, হাওড়া হুগলি শিল্পাঞ্চলে রাঁচি হাতিয়া শিল্পাঞ্চল ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র হয়, ইস্পাত চাহিদা খুব বেশি। এই অঞ্চলে ইস্পাত চাহিদা খুব বেশি, ইস্পাতের চাহিদা খুব বেশি। তারপরে দেখো দেখো এই হচ্ছে আমাদের আখ উৎপাদক অঞ্চল। প্রথম আখ উৎপাদক অঞ্চল দেখবো, দেখো 10টা হচ্ছে ম্যাপ পয়েন্টিং ছিল, এখানে দাগ দেবো ভারতের ম্যাপে আখ উৎপাদক অঞ্চল। এটা হচ্ছে ভারতের মরুভূমি অঞ্চল, এইখানে হচ্ছে কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, মাঝে হচ্ছে সাতপুরা পর্বত, এই জায়গাটা হচ্ছে বম্বে, এই জায়গাটা হচ্ছে চিরহরিত অরণ্য, দেখো এখান থেকে এতটা চিরহরিত অরণ্য। এইদিকে হচ্ছে কি বলতো, এদিকে হচ্ছে করমণ্ডল উপকূল, এটা হচ্ছে ভারত শ্রীলঙ্কার মাঝে রয়েছে পকপ্রণালী, এখানে রয়েছে কৃষ্ণা নদী। আর একবার বলি, আখ উৎপাদক অঞ্চল দেখতে পাচ্ছ এখান থেকে এই ভারতের, এটা হচ্ছে মরুভূমি অঞ্চল, এখানে ত্রিভুজ করে দিলে ত্রিরুল, এর মাঝে হচ্ছে সাতপুরা পর্বত, এটা হচ্ছে বোম্বাই ভারতের বৃহত্তম নগর। এই জায়গার থেকে এভাবে দাগ কাটবো, এটা হচ্ছে চিরহরিত অরণ্য, এ সাইড থেকে এটা দাগ কাটবো, এটা হচ্ছে করমণ্ডল উপকূল, এটা কৃষ্ণা নদী, এটা পকপ্রণালী। হয়ে গেল আজকের সেটের সম্পূর্ণ প্রশ্ন। যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো, পরবর্তী সেটে সেগুলি পরবর্তী কোনো না কোনো জায়গায় সেগুলো বুঝিয়ে দেবো। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। আর কোনো সেটে পাবে না পুরো 100% সকল কিছু এই ভিডিওতে এটুকুও, পরবর্তী ভিডিও আবার কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে।